রেডিও মিলনের আজকের নিবেদন অমূল্যচরণ সেনের কাহিনী শোনিত লেখা। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে অমূল্যচরণ সেনের কাহিনী শোনিত লেখা। আমার নাম জগদীশ রায়। মেডিকেল কলেজের 4র্থ বর্ষের ছাত্র আমি। আশা করি আর 1 বছর পর একজন যোগ্য ডাক্তার হয়ে উঠতে পারব। মেডিকেল কলেজের সামনেই আরপুলি লেনের একটা মেসে থাকি আমি। ওই সাধারণ মেস যেমন হয় আর কি, এটাও তেমনি, তবে বাড়িটা 3 তলা। সেখানে ঢুকলেই দুর্গন্ধে অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসে। তবে কলেজের কাছে বলেই এই 4 বছর আমি অন্নপ্রাশনের ভাত কোনো রকমে বাঁচিয়ে আমার ঘর পর্যন্ত উঠে যাই। 2 তলাটা অপেক্ষাকৃত ভালো, আর 3 তলায় মাত্র 2টো ঘর। একটায় আমি থাকি, আরেকটা আপাতত খালি। আমার ঘরটা দক্ষিণ দুয়ারি, আর ঠিক সেই জন্যই আমি ওই ঘরটা নিয়েছি। ঘর ভাড়া খাওয়া দাওয়া মিলিয়ে এই 49 শতাব্দীতে মাসে প্রায় 20-22 টাকা খরচ পড়ে যায়। মেসের অধিকাংশ ভাড়াটিয়াই ছাত্র, তবে 2-1 জন নবীন কেরানিবাবুও রয়েছেন। আমাদের মেসের সামনে একটা 2 তলা বাড়ি আছে, সেখানে এক ভদ্রলোক সস্ত্রীক বাস করেন। লোকটার চালচলন কেমন অদ্ভুত ধরনের। তিনি যে কখন বেরোন কখন বাড়ি আসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। একদিন দেখি এক ইহুদির বেশে বাড়িতে ঢুকলেন, আরেকদিন দেখি মুটে মজুরের বেশে, কোনোদিন দেখি মহাশয় বেশ ফুলবাবুটি সেজেছেন, আবার কখনো দেখতে পাই সারা শরীরে ধুলো মেখে গায়ের জামা কাপড় ছিঁড়ে ক্ষতবিক্ষত শরীরে বাড়িতে উপস্থিত। আমি যতই দেখি ততই অবাক হয়ে যাই। প্রায় দেখি লোকটি সন্ধ্যের পর বাড়ি থেকে বেরিয়ে যান এবং সকালবেলায় ফিরে আসেন। নিশাচরের মতো কখনো দিনের বেলায় ঘুমিয়ে থাকেন, আবার কোনো কোনো দিন দিনের বেলাতেও বেরিয়ে যান। এইসব দেখে শুনে লোকটার চরিত্রের ওপর আমার কেমন জানি সন্দেহ হলো। মনে হলো লোকটা গুন্ডা টুন্ডা জাতীয় কোনো দুষ্কৃতী হবে। তার শরীরের গঠনও বেশ মজবুত, দেখলে বেশ জোয়ান বলেই মনে হয়, তবে লোকটা আসলে কি তা বুঝতে পারলাম না। সুতরাং তার স্ত্রীর সাথে তার ব্যবহার কেমন তা জানার জন্য আমার বেশ কৌতূহল হলো। লোকটা প্রায়ই রাত্রে বের হয় এবং 2-1 দিন বাইরেও কাটিয়ে আসে। আমার ঘরের রাস্তার ধারের জানালাটা দিয়ে তাদের শোয়ার ঘরের ভেতর পর্যন্ত দেখা যায়। সেখান থেকে দেখতাম তাদের দুজনের খুব ভাব। কোনোদিন হয়তো লোকটা ধুলো কাদা মেখে বাড়িতে উপস্থিত, তখন তার স্ত্রী বিনা বাক্য ব্যয়ে সযত্নে তার পোশাক পরিচ্ছদ খুলে পরিষ্কার করে দিচ্ছে। তাদের এমন ব্যবহার দেখে আমি বেশ আশ্চর্য হয়ে যেতাম। লোকটার সাথে আলাপ করার ভীষণ ইচ্ছে হলো, তাই সুযোগ খুঁজতে লাগলাম। একদিন লোকটা বাড়ি থেকে বেরিয়েছে দেখে আমিও মেস থেকে বেরিয়ে পড়লাম। নমস্কার, কোথায় যাচ্ছেন? এই যে একটু বেড়াতে বেরিয়েছি, চলুন একসঙ্গে যাওয়া যাক। আমি তো তাই চাই। যাই হোক, সেদিন তার সঙ্গে বেশ কিছুক্ষণ বেরিয়ে এলাম। মাঝে মাঝে কোনোদিন অপ্রয়োজনেই তার কাছ থেকে 5 টাকা ধার করে আনতাম, আবার দিন 2 পরে টাকাটা ফেরত দিয়ে আসতাম। এরপর মাঝে মধ্যেই তিনি আবার আমায় নিমন্ত্রণ করতে লাগলেন। এইভাবে তার সাথে আমার এক প্রকার ঘনিষ্ঠতা জন্মে গেল। তার নাম গিরিজানাথ মুখোপাধ্যায়, বয়স 35-এর ওপর। লোকটি বেশ অমায়িক এবং নস্যিখোর। তার সেই আচরণ দেখে আমার আগে যে ধারণা হয়েছিল তা ধীরে ধীরে মুছে গেল। অনেকদিন থেকেই দাবা খেলায় আমার বেশ ঝোঁক। আমি প্রায়ই তাকে দাবা খেলার জন্য আমার বাসায় ডাকতাম, সেও আমাকে দাবা খেলার জন্য তার বাসায় নিয়ে যেত। এইভাবে ক্রমাগত তাদের বাড়িতে যাতায়াত করার ফলে একটা বেশ পাকা সম্পর্ক তৈরি হলো। আমি তার স্ত্রী মনোরমা দেবীকে খুড়ি বলে ডাকতাম। তিনিও আমাকে ছেলের মতো ভালোবাসতেন।
কিন্তু ভদ্রলোক কি যে কাজ করেন তা আজ অবধি জানতে পারলাম না। একদিন রাতে আমি নিজের ঘরে শুয়ে আছি, হঠাৎ কে একজন আমার দরজায় ধাক্কা দিল। তখন রাত্রি প্রায় 1টা হবে। এত রাত্রে দরজা ধাক্কা দেওয়ায় আমার কিছুটা সন্দেহ হলো। কে? আমি গিরিজা। আমি তাড়াতাড়ি দরজা খুলে যা দেখলাম তাতে আমার সারা শরীর শিউরে উঠল। গিরিজাবাবুর মাথা ফেটে দরদর করে রক্ত বেরোচ্ছে। কি আপনার হয়েছে কি? চুপ, আস্তে। আমার মাথায় সামান্য একটা লাঠির আঘাত লেগেছে। তুমি তো ডাক্তারি পড়ো, ভালো করে ব্যান্ডেজ বেঁধে দাও দেখি। লোকটা বলে কি এই আঘাত সামান্য? আমার হলে তো আমি মরেই যেতাম। হ্যাঁ, মানে আঘাতটা সামান্যই বটে। বসুন, এই চেয়ারে বসুন, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। আঘাতটা সত্যি ততটা সাংঘাতিক হয়নি। আমি দ্রুত ব্যান্ডেজ বেঁধে দিলাম। সে যাওয়ার সময় বলে গেল, ব্যাপারটা চেপে রেখো, কেউ যেন জানতে না পারে। খুব পালিয়ে বেঁচেছি, এক ঘাড় ওপর দিয়ে গেছে। আমি আলো নিভিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম এলো না। লোকটা কে? আমার মনে হয় নিশ্চয়ই কোনো গুন্ডা টুন্ডা জাতীয় কিছু। বাইরে দেখায় যেন কত সাধু। যাই হোক, আজ খুব জব্দ হয়েছে। ধীরে ধীরে আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন সকাল থেকে পুনরায় তার সাথে স্বাভাবিক ব্যবহার শুরু করলাম, কিন্তু মনের মধ্যে কোথাও যেন একটা সন্দেহ রয়েই গেল। জুন মাস। একদিন তার বাড়িতে বসে দাবা খেলছিলাম। তখন প্রায় সকাল 6টা হবে। খেলা বেশ জমে উঠেছে। এমন সময় একটা গুন্ডা মতো লোক এসে তার হাতে একটা চিঠি দিল। চিঠিটা পড়ে সে হঠাৎ লাফিয়ে উঠল। তুমি শিগগির যাও, গিয়ে বলো আমি আসছি। জগদীশ, আজ এই পর্যন্ত থাক ভাই, আমাকে এখনই বেরোতে হবে। একেই তার ওপর আগে থেকেই আমার ভীষণ সন্দেহ। তারপর একটা গুন্ডা এসে চিঠি দিয়ে গেল। আমি ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলাম না। তার ওপর এমন জমাটি খেলা মাঝপথে বন্ধ করার জন্য আমার ভীষণ রাগ হলো। বললাম, চলুন না, আমিও আপনার সঙ্গে যাব। তুমি যাবে? ক্ষতি কি? এসো, তাড়াতাড়ি এসো। বাড়ি থেকে বেরিয়ে সে এত দ্রুত চলতে লাগলো যে আমি তার থেকে প্রায় 20 হাত দূরে পিছিয়ে পড়লাম। আমরা বউবাজারের দিকে চলেছি। আমি তার সাথে হাঁটতে পারছিলাম না বলে সে একটা গাড়ির বন্দোবস্ত করলো। ভবানীপুর, যোগুবাবুর বাজার, তাড়াতাড়ি পৌঁছে দিতে পারলে বকশিস আছে। ভবানীপুরে কি আছে? এত তাড়াহুড়োই বা কিসের জন্য? দু একবার তাকে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তার কপালে ভাঁজ এবং শূন্য দৃষ্টি দেখে মনে হলো সে যেন কোনো বিষয়ে গভীরভাবে চিন্তামগ্ন। মাঝে মাঝে অ্যাক্টিভ করে নসি নিচ্ছে আর কি যেন ভাবছে। তার কাছে কোনো উত্তর না পেয়ে আমি নিজের মনেই কল্পনার জাল বুনতে লাগলাম। অবিলম্বে আমাদের গাড়ি যোগুবাবুর বাজারের কাছে এসে পড়ল। নেমে দেখি রাস্তায় লোকে লোকারণ্য। কোনোভাবে ভিড় ঠেলে সে আমাকে ভেতরে নিয়ে যেতে লাগলো। কতকগুলো পুলিশ সেখানে পাহারা দিচ্ছে। আমরা এগিয়ে যাচ্ছি দেখে একজন শ্বেতাঙ্গ কনস্টেবল আমাদের ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু গিরিজাবাবু কি একটা চিহ্ন দেখালো। কনস্টেবল অপ্রতিভ হয়ে তখন নিজেই ভিড় ঠেলে আমাদের ভেতরে নিয়ে যেতে লাগলো। তখন আমি বুঝতে পারলাম গিরিজাবাবু আসলে একজন গোয়েন্দা। আমরা একটা 3তলা বাড়ির সামনে উপস্থিত হলাম। সেখানে একজন চাকর গোছের লোক বসে বসে কাঁদছিল। এ কি হয়ে গেল? কোনটা কোথায় হয়েছে? আগে
গিরিজাবাবু এগিয়ে গেল, আমিও তাকে অনুসরণ করতে লাগলাম। ওঠার পর দেখি একটা ঘরের দরজার বাইরে একটা টেবিলের পাশে ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ইন্সপেক্টর ব্যস্ত হয়ে কি যেন রিপোর্ট লিখছে, আর তাদের আশেপাশে কয়েকজন শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ কনস্টেবল ঘোরাঘুরি করছে। আমি একটু এগিয়ে গিয়ে ঘরে উঁকি দিলাম। যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। ঘরের মধ্যে একজন বৃদ্ধের মৃতদেহ পড়ে আছে, আর সারা মেঝে রক্তে ভেসে যাচ্ছে। গিরিজাবাবু, আপনাকে মিছিমিছি কষ্ট দেওয়া হলো, কারণ এই ক্ষেত্রে আপনার বুদ্ধি বা কৌশলের কোনো প্রয়োজনই নেই। আমরা দোষীর নাম জানতে পেরেছি, তাকে গ্রেপ্তার করতে হুকুম দেওয়া হয়েছে, সে এখনই উপস্থিত হবে। আপনারা তা কিভাবে জানলেন? হত্যাকারী যখন পালিয়ে যায় সে ভেবেছিল লোকটি মারা গেছে, কিন্তু তখনও লোকটা মরেনি। মরার আগে অতি কষ্টে নিজের রক্ত দিয়ে হত্যাকারীর নাম লিখে গেছে। আসুন, আপনি একবার ভালো করে পরীক্ষা করে দেখুন। গিরিজাবাবু ভেতরে গিয়ে পরীক্ষা করে দেখল রক্ত দিয়ে অস্পষ্টভাবে কিছু লেখা আছে। রা ম গো, রা ম গো, এই কটা অক্ষর রামগোপালের নামেরই অধ্যক্ষর। এই রামগোপাল হলো মৃত যোগেন্দ্রনাথ সিংহ মহাশয়ের ভাইপো। কিন্তু আমি এ ব্যাপারে আপনার সঙ্গে একমত হতে পারছি না। এখন নাই হতে পারেন, কিন্তু আমি আশা করি হত্যাকারী তার দোষ অস্বীকার করতে পারবে না। রা ম গো, এই তিনটি বর্ণ কিন্তু তার বিরুদ্ধে মারাত্মক প্রমাণ। তাছাড়া এই কাজ রামগোপাল ছাড়া অন্য কেউ করেছে বলেও আমার বিশ্বাস হয় না, কারণ এখন সেই যোগেনবাবুর অতুল সম্পত্তির একমাত্র অধিকারী। বিশেষ করে এই রামগোপাল কাল রাত্রি 9টার পর কারোর সাথে দেখা করতে এসেছিল এবং অনেক রাত্রি পর্যন্ত এইখানে ছিল। এখন সব জলের মতো পরিষ্কার বুঝতে পারছি, এই রামগোপাল একটা আস্ত গাধা। দেখা যাক কি হয়। পুলিশ সাহেব গিরিজাবাবুকে নিয়ে বারান্দার দিকে গেলেন। আমিও সেই সুযোগ বুঝে ভয়ঙ্কর ব্যাপারটা একবার ভালো করে দেখে নিলাম। ঘরের ভেতরের জিনিসপত্রগুলো যেমন ছিল তেমনই আছে, একটাও সরানো হয়নি। সবকিছুই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বিছানা তৈরি করাই রয়েছে, কিন্তু তাতে কেউ শোয়নি। শুতে যাওয়ার আগেই বৃদ্ধ বোধহয় মাটিতে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়েছেন। দেরাজ, আলমারি প্রভৃতি আসবাবপত্র সুন্দর করে পালিশ করা, তাতে ধুলোর ছিটে ফোঁটাও নেই। টেবিলের উপর একটা বাতিদান, কিন্তু তাতে বাতি নেই, সবটাই পুড়ে গেছে। ঘরের সব জিনিস দেখার পর আমি মৃতদেহটা ভালো করে পরীক্ষা করতে লাগলাম। হতভাগ্য বৃদ্ধের বয়স আনুমানিক 70-75 হবে। শরীর রোগা হলেও চামড়া ঝুলে যায়নি, বাঁধুনি এখনো মজবুত। অকালে খুন না হলে বোধহয় 100 বছর আয়ু ছিল। মাথায় সাদা কালো একরাশ কোঁকড়ানো চুল, লম্বা দাড়ি বুকের শেষে এসে ছুঁয়েছে। আশ্চর্যের বিষয়, বৃদ্ধের মুখে যন্ত্রণা বা ক্লেশের কোনো চিহ্নই ছিল না, যেন হাসছে। মুখের ভাব যেন কিছু একটা বলতে যাচ্ছিল। মৃতদেহ দেখে যেটুকু বুঝলাম, লোকটা আঘাতপ্রাপ্ত হওয়া মাত্রই মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আর তাই যদি হয়, তাহলে রয় আকার ম গয়কার এই অক্ষরগুলো লিখল কিভাবে? এই চিন্তাটা খেয়াল হতেই একটা সন্দেহ মনের মধ্যে জেগে উঠল। আমি কৌতূহলী হয়ে তাড়াতাড়ি মৃতদেহের ডান হাতটা ভালো করে পরীক্ষা করে দেখলাম। সেই হাত পরিষ্কার, রক্তের চিহ্ন মাত্র নেই। কিন্তু বাম হাত পরিষ্কার নয়, তার তর্জনীতে রক্ত লেগে রয়েছে। আশ্চর্য ব্যাপার, লোকটা কি তাহলে বাম হাত দিয়ে লিখেছে? কিন্তু তা কি করে সম্ভব? না না, তা সম্ভব নয়। এইসব চিন্তা আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল, আর তার ফলে আমি শিউরে উঠলাম। না না, এই অসম্ভব ব্যাপার। কি হলো জগদীশ? কি হয়েছে? এই বাম হাতটা দেখুন।
গিরিজাবাবু তখনই মৃতদেহের পাশে বসে বাম হাতের তর্জনীটা ভালো করে লক্ষ্য করতে লাগলো। ইন্সপেক্টর সাহেব, এই অক্ষরগুলো কখনো এই মৃত ব্যক্তি লেখেই নিনি। ওনার কেবল বাম হাতের তর্জনীতে রক্ত লেগে রয়েছে। বোধহয় আমি আগে অত ভালো করে লক্ষ্য করিনি। হ্যাঁ, এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে হত্যাকারী নিজের হাতে না লিখে এই অক্ষরগুলো মৃত ব্যক্তির আঙুল দিয়ে লিখেছে। কিন্তু শুধুমাত্র পুলিশ কর্মচারীদের বিভ্রান্তে ফেলার জন্যই সে এই কাজ করেনি। একজন নিরীহ লোককে বিপদে ফেলার জন্য এই চক্রান্ত করেছে। হত্যাকারী ভীষণ চতুর। আপনার কি মনে হয়? আমরা লোকটার মৃতদেহ দেখেই ঠকেছি। গিরিজাবাবু, আপনি বরং এই রহস্যের উদ্ঘাটন করুন, হত্যাকারীর সন্ধান নিন। ধন্যবাদ ম্যাজিস্ট্রেট সাহেব। সেলাম হুজুর, আপনার হুকুমে রামগোপালকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিজের দোষ স্বীকার করেছেন, এখন হাজতে। এটা কিরকম ব্যাপার হলো? আমরা কোথায় রামগোপাল বাবুর নির্দোষিতা প্রমাণ করতে যাচ্ছি, আর সে কিনা নিজের মুখেই সব দোষ স্বীকার করে নিয়েছে। দেখলাম দারোগা মধুসূদন বর্মনের কথা শুনে গিরিজাবাবুও বিস্মিত হয়ে পড়েছে। তার উজ্জ্বল চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে উঠেছে। সে পায়চারি করতে করতে ঘন ঘন নস্যি নিতে লাগলো। আচ্ছা বর্মন, রামগোপাল কি তোমার সামনে নিজের দোষ স্বীকার করেছে? হ্যাঁ মশাই, এই দেখুন আমার ডায়েরিতে তার কথা টোকা রয়েছে। বাহ! তা বর্মন, তুমি এত তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করলে কিভাবে? আর এই রামগোপালকে গ্রেপ্তার করলে কোথায়? আমরা আপনার কথা মতো একখানা গাড়ি ভাড়া করে সোজা শ্যামবাজারে রামগোপাল বাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। তাকে বৈঠকখানায় দেখতে পেলাম না। তিনি বোধহয় তখন খাচ্ছিলেন। যাই হোক, আমরা দেরি না করে একবার তার নাম ধরে ডাকলাম। রামগোপাল বাবু, বাড়িতে আছেন? ডাক দেওয়া মাত্র তিনি আর তার স্ত্রী নিচে নেমে এলেন। কি ব্যাপার? মহারানীর নামে আপনাকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হলাম। মানে হয় আপনার কোথাও ভুল হয়েছে, না হয় আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন। না, আমার কোনো ভুল হয়নি। তবে আপনি আমায় গ্রেপ্তার করছেন কেন? কেন মিছিমিছি ছেলে মানুষের মতো ব্যবহার করছেন? আপনার খুড়োর ব্যাপারে কি আপনি কিছুই জানেন না? এখন কি লুকোলে চলবে? আপনার খুড়োর লেখা অক্ষরগুলো যে আপনার বিরুদ্ধে উজ্জ্বল প্রমাণ। আমার কথা শুনে তিনি জ্ঞান হারিয়ে ফেললেন। আমরা তাকে ধরাধরি করে একটা বৈঠকখানার চেয়ারে বসালাম। তারপর তিনি একটু সুস্থ হলে বললাম, এখন আপনি আমার কথা শুনুন। আপনি যে দোষী তা স্বীকার করুন। হ্যাঁ। বেশ, তবে এবার আমাদের সঙ্গে চলুন। আমরা বেরিয়ে আসব, এমন সময় দেখি তার স্ত্রী একটা চেয়ারে লুটিয়ে পড়ে আছেন। আমাদের বুঝতে অসুবিধা হলো না যে তিনি জ্ঞান হারিয়েছেন, কিন্তু সেসবে ভ্রুক্ষেপ না করে রামগোপাল বাবুকে গাড়িতে ওঠানোর ব্যবস্থা করতে লাগলাম। তিনি গাড়িতে উঠতে যাবেন, এমন সময় তার স্ত্রীর জ্ঞান ফিরে এলো। না না না, তুমি যেতে পারবে না। আমি তোমায় কিছুতেই যেতে দেব না, যেতে দেব না তোমায়। দেখুন, এখন এমন করলে কোনো লাভ হবে না। আইন অমান্য করে আমরা কিছুতেই আসামিকে ছাড়তে পারবো না। ইনি এখন দোষী কি নির্দোষ তা বিচারে প্রমাণ হবে। আপনি এখন উপরে গিয়ে স্থির হন। অস্থির না হয়ে মোকদ্দমা চালানোর জন্য ভালো উকিলের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। রামগোপাল বাবুকে গাড়িতে ওঠানো হলো। তার স্ত্রী মাটিতে বসে কাঁদতে লাগলেন। তাদের একটা কালো কুকুর ছিল, সেটা রামগোপাল বাবুর সাথে গাড়িতে ওঠার জন্য অনেক চেষ্টা করতে লাগলো। আমরা বহু কষ্টে তাকে তাড়ালাম। গাড়িতে আসার সময় তার পেট থেকে কথা বের করার জন্য তাকে অনেক খাতির করলাম, কিন্তু তিনি একটাও কথা বললেন না। কেবল শূন্য দৃষ্টিতে মাথা নিচু করে বসেছিলেন। যখন আমরা তাকে হাজতে ভরলাম, তখন হঠাৎ তিনি বললেন, জগদীশ্বর, আমি কি করেছি? রামগোপাল বাবু, নিজের দোষ স্বীকার করুন। তখন তিনি নীরবে একবার সম্মতিসূচক মাথা নাড়লেন। তারপর বললেন, আমায় একটু একা থাকতে দিন। তিনি হয়তো আত্মহত্যা করতে পারেন এই ভয়ে তার কাছে কোনো অস্ত্রশস্ত্র আছে কিনা ভালো করে পরীক্ষা করে দারোয়ানকে নির্দেশ দিলাম তার উপর নজর রাখতে। তারপর এখানে চলে এসেছি। খুব ভালো বর্মন, খুব ভালো। এত তাড়াতাড়ি অভিযুক্তকে গ্রেপ্তারের পেছনে তোমার কাজ খুবই প্রশংসনীয়। দারোগা সাহেবের মুখে এইসব ঘটনা শুনে আমি আরও বিস্মিত হলাম। আমি কিছু একটা বলতে যাব, এমন সময় গিরিজাবাবু যেন আমার মনের কথা বুঝতে পেরে জিজ্ঞেস করল, স্বীকার করছি, সব সত্যি,
কিন্তু যদি আমি রামগোপাল বাবুকেই প্রকৃত হত্যাকারী বলে ভাবি, তাহলে সে যে নিজেই নিজের নাম লিখেছে তাও আমাকে স্বীকার করতে হয়। তা কি কখনো সম্ভব, না বিশ্বাসযোগ্য? হত্যাকারী নিজেই যখন সব অপরাধ স্বীকার করেছে, তখন আমাদের মাথা ব্যথা করার দরকারটা কি বলুন তো? আমি কিন্তু একমত নই ইন্সপেক্টর। আমি এখনই হাজতে গিয়ে তার সঙ্গে দেখা করে তার জবানবন্দি নেব। এরপর ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ সাহেবকে অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে ডাক্তারের রিপোর্ট নিয়ে যাওয়ার নির্দেশ দিয়ে কেরানি আর ইন্টারপ্রেটারের সাথে চলে গেলেন। পুলিশ সাহেবের মধ্যাহ্ন ভোজনের সময় পেরিয়ে গেছে। তিনি অতি দ্রুত ঘরের মূল্যবান জিনিসপত্রগুলোর একটা ফর্দ করতে লাগলেন। গিরিজাবাবু আর আমি একটু দূরে দাঁড়িয়ে ঘটনাটা নিয়ে চিন্তা করতে লাগলাম। তাহলে বোধহয় ওই লেখা মৃত ব্যক্তির নিজেরই। না না, সেটা এক প্রকার অসম্ভব। যে ব্যক্তি আঘাত পাওয়া মাত্রই প্রাণত্যাগ করেছেন, তার দ্বারা লেখা কিভাবে সম্ভব? আর বাঁ হাতের লেখাটাও কেমন যেন সন্দেহজনক। তুমি নিশ্চিত আঘাত পাওয়া মাত্রই প্রাণত্যাগ করেছে? দেখুন, তার ক্ষতস্থান দেখে যতদূর বুঝতে পারছি তাতে মনে হয় লোকটা আঘাত পাওয়া মাত্রই মারা গেছেন। তাছাড়া সরকারি ডাক্তার এখনই আসবেন, তার রিপোর্ট দেখলেই তো আমার কথা কতটা সত্যি সেটা বুঝতে পারবেন। এখন আর সে বিষয়ে চিন্তা করে কোনো লাভ নেই। আমি একজন ছাত্র মাত্র, ডাক্তাররা আমার চেয়েও বেশি অভিজ্ঞ। এর মধ্যে নিশ্চয়ই কোনো গভীর রহস্য লুকিয়ে আছে। আমাকে সেই রহস্যের সমাধান করতেই হবে। আমি আবার নতুন করে অনুসন্ধান করব। আপাতত প্রথমে দারোয়ানকে জিজ্ঞাসা করা যাক। দারোয়ান, দারোয়ান, একবার শিগগির ওপরে এসো। দারোয়ানকে ডাক দিয়ে সে আরেকবার মনোযোগ সহকারে ঘরটা ভালো করে পরীক্ষা করতে লাগলো। প্রথমে সিঁড়ির দরজাটা দেখল। দরজার তালায় ভাঙার বা কোনো আঘাতের চিহ্ন নেই, এমনকি অন্য চাবি দিয়েও তা খোলা সম্ভব নয়। সুতরাং হত্যাকারী যে অন্য চাবি দিয়ে তালাটি খুলেছিল তা মনে হয় না। এই সুযোগে আমি আরেকবার যে ঘরে ঘটনাটি ঘটেছে সেখানে ঢুকে লক্ষ্য করতে লাগলাম। হঠাৎ কি মনে হতে নীল বর্ণ গালার শিলমোহরযুক্ত একটা ছিপি কুড়িয়ে নিলাম। হাতে নিয়ে সেটা ভালো করে পরীক্ষা করতে লাগলাম। দেখলাম তার একদিকে একটা ছিদ্র রয়েছে। কর্ক স্ক্রু দিয়ে খুললে যেমন ছিদ্র হয় ঠিক সেই রকম। অন্যদিকে, অর্থাৎ যে দিকটা বোতলের মধ্যে থাকে সেই দিকটায় সুরা লেগে লাল হয়ে রয়েছে। মনে হলো তাতে কোনো তীক্ষ্ণ ছুরি গাঁথা হয়েছিল। গিরিজাবাবু, এই জিনিসটা একবার দেখে যান। এইবার এই খুনের ব্যাপারে নিশ্চয়ই কিছু জানতে পারা যাবে। আমার দৃঢ় বিশ্বাস হত্যাকারী এটা এখানে ফেলে গেছে যাতে ছুরিটা তার গায়ে খোঁচা না লাগে বা ছুরির মুখটা ভেঙে না যায়। সেজন্য হত্যাকারী ছুরির মুখে এই ছিপিটা আটকে পকেটে করে এনেছিল। যা হোক, এই ছিপি দিয়েই আমি আসল দোষীকে খুঁজে বের করব। এই সময় সেই বৃদ্ধ দারোয়ানটি আমাদের কাছে এসে উপস্থিত হলো। বলুন, আমার কাছে আপনাদের কি দরকার? এখানে বসো। আমি তোমায় কতগুলো প্রশ্ন করতে চাই, তুমি তার ঠিকঠাক উত্তর দেবে, কেমন? তোমার মনিবের সম্বন্ধে তুমি কি জানো? কর্তার নাম যোগেন্দ্রনাথ সিংহ। তার কাজকর্ম যে সিংহর নামে চলত। প্রায় 8 বছর হল তিনি এই বাড়িতেই ছিলেন। এর আগে তিনি চৌরঙ্গিতে থাকতেন। চৌরঙ্গি যে বাড়িতে তার দোকান রয়েছে তিনি সেই বাড়িতেই থাকতেন। তারপর চুলের দোকান ছিল এবং তিনি চুল কাটায় পারদর্শী ছিলেন। তা করে অনেক টাকাও কামিয়েছেন। এই ব্যবসায় তাকে ধনী বলা যায়। তার ভাইপোর কাছে শুনেছি তার প্রায় নগদ 1.5 লক্ষ টাকার বিষয় আশয় রয়েছে। তাছাড়া বাড়িঘর জমি জমাও বেশ ভালোই। ধনী হলেও তার মনে কখনো অহংকার ছিল না। বেশ সাদাসিধে মানুষ ছিলেন। লোকজনের সাথে সহজেই মিশতে পারতেন। দোষের মধ্যে কেবল একটু মাথা পাগলা ছিলেন। তার গল্প বলার এমন ক্ষমতা ছিল যে একবার গল্প করতে আরম্ভ করলে তার কাছ থেকে উঠে যাওয়া মুশকিল হতো। নিজের মতো করেই সুখের জীবনযাপন করতেন ঠিকই, কিন্তু বাজে খরচ করতেন না। আচ্ছা, তুমি আর কোনো বিশেষ খবর আমাকে দিতে পারবে?
হ্যাঁ, আমি এক এক করে সব কিছুই বলছি শুনুন। তিনি বেশ শৌখিন লোক ছিলেন। এক বিন্দু অপরিষ্কার দেখতে পারতেন না। ঘরের যেখানে একটু ময়লা হয়েছে, যেখানে একটু ধুলো পড়েছে, তা তিনি নিজে হাতেই পরিষ্কার করতেন। বেলা 10টার সময় তিনি কতগুলো বিস্কুট, খানিকটা চা আর দুধ ডিম খেতেন। এটাই তার প্রাতরাশ ছিল। তারপর তিনি সাজগোজ করতেন। তার মতো নিত্য নতুন পোশাক পরতে আমি আর কাউকে দেখিনি। সুন্দর পোশাক না হলে তিনি পরতেন না। চালচলন অনেকটা সাহেবী ধরনের ছিল। দুপুরে তিনি কোনোদিন বাড়িতে খাওয়া দাওয়া করতেন না, একেবারে হোটেলে মধ্যাহ্নভোজ করতেন। তিনি প্রতিদিন ঠিক রাত্রি 11টার সময় বাড়ি ফিরতেন। আর তার কিছুটা চরিত্রদোষ ছিল। তাহলে তার সাথে অনেক লোকই দেখা করতে আসতো, তাই তো? খুব অল্প। রামগোপাল বাবুই মাঝে মধ্যে ওনার সাথে দেখা করতে আসতেন। প্রত্যেক রবিবার কর্তা ও রামগোপাল বাবু একসঙ্গে উইলসন হোটেলে মধ্যাহ্নভোজন করতেন। ওনাদের মধ্যে খুবই সদ্ভাব ছিল। এমনকি তাদের মধ্যে কখনো ঝগড়া বা অযথা তর্ক হতে দেখিনি। সমস্ত গণ্ডগোল ছিল ওই মৃণালিনীর সাথে। মৃণালিনী? তিনি কে? কেন? রামগোপাল বাবুর স্ত্রী। বেশ সুন্দরী। মনিব সুন্দরীদের বড় ভালোবাসতেন, কিন্তু কেন জানি না মৃণালিনী তার চক্ষু শুলছিল। রামগোপাল বাবু মৃণালীকে খুব ভালোবাসতেন বলে কর্তামশাই মনে মনে খুব বিরক্ত হতেন। তিনি সর্বদাই সন্দেহ করতেন মৃণালিনী রামগোপাল বাবুকে ভালোবাসেন না। তার ভালোবাসা মৌখিক, আন্তরিক নয়। তাছাড়া তিনি মৃণালিনীর চরিত্র সম্বন্ধেও যেন কিরকম সন্দেহ করতেন। এই গত বছরে মৃণালিনীর সাথে তার ঝগড়া হয়ে গেল। একদিন মৃণালিনী এসে কর্তাবাবুকে বলল, খুড়োমশাই, আমরা চৌরঙ্গিতে একটা জহরির দোকান খুলতে চাই, তাই আপনার কাছে মানে ওই 10,000 টাকা চাইছি। আমি বেঁচে থাকতে কাউকে 1 পয়সাও দেব না। আমি মরলে তোমরা আমার টাকা দিয়ে যা ইচ্ছে হয় করো। আসলে কর্তাবাবু সহসা কাউকে টাকা দেবার লোক ছিলেন না। জ্যাক, খুনের ব্যাপারটা কখন কিভাবে তোমরা জানতে পারলে? অন্য দিনের মতোই বেলা 10টার সময় আমি 4 বিস্কুট নিয়ে তার ঘর খুলেই দেখি সর্বনাশ। তোমার মন দেখছি খুব সহজে গলে যায়, কিন্তু আমার হাতে বেশি সময় নেই, বুঝলে? একটু থামো, আমার এই গোটা কয়েক কথা ঠিক করে উত্তর দাও। যখন তুমি দেখলে যে তোমার মনিব খুন হয়ে পড়ে রয়েছেন, তখন তুমি কি করলে? আমি চিৎকার করে সকলকে ডেকে বললাম যে বদমাইশ গোয়ার ভাইপো এই কাজ করেছেন। সে কি? তুমি কিভাবে জানতে পারলে যে খুনটা ঠিক রামগোপালই করেছেন? তিনি ছাড়া এই কাজ আর কারণ নয়। সন্ধ্যার সময় কর্তাবাবুর সাথে দেখা করতে এসেছিলেন। যখন ফিরেছেন তখন রাত্রি 12টা। এখানে এলে আমার সাথে দেখা না করে যেতেন না, কিন্তু কাল যাবার সময় আমার সাথে দেখা করে গেলেন না। আমি বলছি, তিনি যাওয়ার পর যতক্ষণ পর্যন্ত না এই খুনের ব্যাপারে আমি জানতে পেরেছিলাম, ততক্ষণ কেউ কর্তাবাবুর সাথে সাক্ষাৎ করতে আসেনি। তিনি যে রামগোপালই ছিলেন তা কি তুমি দেখেছিলে? না, অন্ধকারে তার মুখ ভালো করে দেখতে পাইনি, কারণ তিনি তখন খুব দ্রুত বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। তারপর আবার ভালো আলো ছিল না। যদি তুমি তাকে ভালো করে দেখতেই না পাও, তবে তাকে রামগোপাল বলে চিনলে কিভাবে? রামগোপাল বাবুকে ভালো করে দেখিনি বটে, কিন্তু তার কুকুরকে দেখেছি। রামগোপালের কুকুর? সেটা কেমন? সেটা একটা কালো বিলিতি কুকুর। রামগোপাল সেটাকে বাঘা বলে ডাকত। কুকুরটা তার সঙ্গ ছাড়া থাকতো না। এখানে তার সাথে প্রায়ই আসতো এবং তিনি ছাড়া অন্য কারোর সাথে যেত না। কুকুরটার কপালে একটা সাদা দাগ আছে। আচ্ছা, ঠিক আছে, এখন তুমি আসতে পারো। বোধহয় রামগোপাল হত্যাকারীদের মধ্যেই একজন। আমাদের কথাবার্তার মাঝে সরকারি ডাক্তার ঘটনাস্থলে উপস্থিত হলেন এবং জানালেন, আঘাত পাওয়া মাত্রই মৃত্যু হয়েছে। সুতরাং তিনি রাম গো এই কয়টি কথা লেখার সময় পাননি। ডাক্তারের সাথে আমার মতের মিল দেখে আমি বেশ খুশি হলাম, কিন্তু পুলিশ সাহেব তখনও নিজের গোঁজ হারেননি। হত্যাকারী নিজেই যখন সব অপরাধ স্বীকার করেছে, তখন আমাদের মাথা ব্যথা করার দরকারটা কি বলুন তো? চলো জগদীশ, একবার হাজতে যেতে হবে। যোগেনবাবুর বাড়ি থেকে আমরা যখন বের হলাম তখন রাত্রি হয়েছে। আমাদের তখনও খাওয়া দাওয়া হয়নি। বিশেষ করে এমন অদ্ভুত ঘটনায়
আমরা এতটাই ডুবে গিয়েছিলাম যে খিদে তেষ্টার কথা একেবারে মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমরা আর দেরি করলাম না, একটা গাড়ি ভাড়া করে হাজতের দিকে রওনা দিলাম। গিরিজাবাবুর মুখ গম্ভীর, সে কিছু একটা চিন্তা করছে। কিছুক্ষণ পর পকেট থেকে শিলমোহরযুক্ত ছিপিটা বের করে পরীক্ষা করতে আরম্ভ করল। হঠাৎ বলল, এর সাহায্যে, এইটার সাহায্যেই আমি আসল দোষীকে বের করব। আমরা যখন হাজতে গিয়ে উপস্থিত হলাম, সাহেব তখন নিচে ছিলেন না। চাপরাশি বলল, সাহেব এইমাত্র ওপরে গেছেন। আমরা চাপরাশিকে সঙ্গে নিয়ে ওপরে গিয়ে একবার সাহেবের সঙ্গে দেখা করলাম। গিরিজাবাবু, আমিও আপনারই অপেক্ষা করছিলাম। একজন হত্যাকারী গ্রেপ্তার হয়ে হাজতে আবদ্ধ আছে, এমন শুভ মুহূর্ত মাহেন্দ্র যোগের মিলন না হলে তো আপনাদের এখানে বড় একটা পদার্পণ হয় না। এত প্রশংসার জন্য ধন্যবাদ। চলুন একবার বন্দিকে দেখে আসি। আচ্ছা, ম্যাজিস্ট্রেট সাহেব কি এখানে এসেছিলেন? হ্যাঁ, আধ ঘন্টাও হবে না তিনি এখান থেকে গেছেন। যাওয়ার সময় তার কাছ থেকে একটাই কথা জানতে পেরেছি যে লোকটা বড্ড সত্যবাদী, নিজের অপরাধ অস্বীকার করার বিন্দুমাত্র চেষ্টা করেনি সে। এই যে এসে গেছি। দাঁড়ান, আমার অনুরোধ, সকলে একটু অন্তরালে দাঁড়িয়ে চুপ করে থাকুন। আমার সঙ্গে কথাবার্তায় বুঝতে পারবেন একটা বড় রহস্য বেরিয়ে পড়েছে। গিরিজাবাবু একাই হাজতে প্রবেশ করল। আমরা একটা সার্সি দিয়ে তাকে দেখতে লাগলাম। লোকটা হাঁটুর ওপর মাথা দিয়ে বসে রয়েছে, তাই আমরা তার মুখ দেখতে পেলাম না। গিরিজাবাবুর পায়ের শব্দে চমকে উঠে মুখ ফিরে বসল সে। তখন আমরা তাকে ভালো করে লক্ষ্য করলাম। তার দৃষ্টি শূন্য, উদাস, উন্মত্ত। আমি বুঝলাম লোকটার মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, অথবা যেন ঘৃণায় সবকিছু ভুলতে বসেছে। আরে রামগোপাল বাবু, যে এমন করে কষ্ট পাচ্ছ কেন? রামগোপাল বাবু কোনো উত্তর দিলেন না। এমন পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বটে, কিন্তু আমিও যদি তোমার জায়গায় থাকতাম তাহলে নিশ্চয়ই আমার নির্দোষিতা প্রমাণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করতাম। আমি তো নির্দোষী নই। সে কি? তা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, সেটাই সত্যি। আমি নিজেই এই খুন করেছি। কতবার এক কথা বলবো আপনাদের? এইমাত্র একজন আমার স্বীকারোক্তি লিখে নিয়ে গেলেন, আবার আপনি আমাকে জ্বালাতে এসেছেন। আপনাদের মনে কি সবসময় লোককে কষ্ট দেওয়ার চিন্তাই ঘুরতে থাকে? আমার অদৃষ্টে যা আছে তাই ঘটবে। খুন করলে ফাঁসি হয় তা আমি জানি। তার জন্য আমি বিন্দুমাত্র ভয় পাই না। এখন আপনাদের কথার উত্তর দেওয়া আমার কাছে সেই মৃত্যু যন্ত্রণা থেকেও বেশি যন্ত্রণাদায়ক। লোকে কি গ্রেপ্তার হলেই ফাঁসি যায়? সে যে দোষী সে ব্যাপারে যদি অকাট্য প্রমাণ পাওয়া যায় এবং বিচারে সে যদি সত্যি অপরাধী প্রমাণিত হয়, তবেই তো তার ফাঁসি হয়। তোমার দোষ সম্বন্ধে এমন কি প্রমাণ পাওয়া গেছে তাতে তোমার ফাঁসি হবে? আচ্ছা, এখন কি আমার দু একটা কথার উত্তর দেবে? তুমি কি তোমার খুড়োকে সত্যি ঘৃণা করতে? কখনো না। তাহলে তুমি তাকে খুন করলে কেন? তার সম্পত্তি পাওয়ার জন্য। বর্তমানে আমার কারবারে অনেক লোকসান হয়েছে। খুড়ো ধনী ছিলেন বটে, কিন্তু তিনি বেঁচে থাকলে এক পয়সাও পেতাম না। আপনি খোঁজ করলে জানতে পারবেন আমার কারবারের অবস্থা কতটা শোচনীয়। সে যা হোক, তুমি বোধহয় ভেবেছিলে তোমাকে কেউ ধরতে পারবে না। হ্যাঁ, আমি তাই আশা করেছিলাম। আচ্ছা, তুমি যে বন্দুক দিয়ে খুনটা করেছিলে সেটা তুমি কোথায় পেলে? সেটা অনেকদিন থেকেই আমার কাছে ছিল। এখন সে বন্দুকটা কোথায়? খুন করার পর সেটা আমি গঙ্গায় ফেলে দিয়েছি। ও, তাহলে এখন তো সেটার অনুসন্ধান একেবারেই অসম্ভব দেখছি। যাই হোক, একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, কথাটা আমরা ঠিক বুঝতে পারছি না। খুন করার সময় তুমি কি তোমার কুকুরটাকে সঙ্গে করেই নিয়ে গিয়েছিলে, না সেটা আপনা আপনিই তোমার পেছন পেছন গিয়েছিল? আমার কুকুর? হ্যাঁ, তোমারই কুকুর। দারোয়ান তাকে চিনতে পেরেছে। আর আমাকে কষ্ট দেবেন না, আমি আর কোনো কথার উত্তর দিতে পারবো না। সাহেব আর আমি বাইরে দাঁড়িয়ে সব কথাই শুনছিলাম। খানিকক্ষণ পরে গিরিজাবাবু বাইরে এলো। তারপর দু চারটে কথা সেরে আমরা সাহেবের কাছ থেকে বিদায় নিলাম। আমাদের গাড়ি বাইরেই দাঁড়িয়েছিল।
বন্দুকের কথাটা বলে আপনি বেশ ভালো কাজই করেছেন, নইলে রামগোপাল যে নির্দোষী তা সহজে প্রমাণ হতো না। আমাদের অনুমান যে মিথ্যে নয় সেটা অন্তত বোঝা গেল। হ্যাঁ, অনেক রহস্যজনক ঘটনা দেখেছি, কিন্তু এমন ঘটনা কখনো দেখিনি। বাড়ি পৌঁছতে বেশ রাত্রি হবে। আজ আমাদের বাড়িতে তোমার নেমন্তন্ন রইল জগদীশ। রাত্রি তখন প্রায় 10টা পেরিয়ে গেছে। আমরা গিরিজাবাবুর বাড়ি পৌঁছলাম। দরজায় একটা সাংকেতিক টোকা দিতে দরজা খুলে গেল। গিরিজাবাবু আমাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকলো। তারপর আমরা একসাথে খেতে বসলাম। তোমাদের কি খাওয়া দাওয়া কাজকর্ম কিছুই নেই? যখন তখন দাবা নিয়ে ডুবে থাকো। খেলতে বসলে কি তোমাদের দিনরাত্রি জ্ঞান থাকে না? না না, আরে আমরা অনেকক্ষণ আগেই খেলা ছেড়েছি। ভবানীপুরে একটা খুন হয়েছে, তারই তদারক। এরপর আর কোনো কথা উঠল না। খুড়ির অনুরোধে গিরিজাবাবুকে সমস্ত ঘটনা আনুপূর্বিক বলতে হলো। সেই গল্পের সাথে সাথে আমাদের খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন দেখি ঘড়িতে রাত্রি 12:30। জগদীশ, তোমায় আমি কাল সকালে ডেকে নেবক্ষণ, কেমন? আমি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে সেদিনের মতো বিদায় নিলাম। মেসের ঘরে ফিরে শুয়ে পড়লাম, কিন্তু রামগোপালের চিন্তায় আমার ঘুম এলো না। শেষে অতি কষ্টে ভোর 4টের সময় ঘুম ধরল। জগদীশ, ও জগদীশ, আরে কোথায় গেলে জগদীশ? সকাল 9টার সময় গিরিজাবাবুর ডাকে আমার ঘুম ভাঙল। কে, এখনো ঘুমোচ্ছ তুমি? যাবে কখন? শিগগির এসো। তার কথা শুনে আমি তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পোশাক বদলে বের হলাম। তার বেশ দেখলাম অন্যান্য দিনের থেকে আজ একটু জাঁকজমকপূর্ণ, মুখে প্রফুল্ল হাসি। কাল যে গিরিজাবাবুকে দেখেছে আজ তার সাধ্য নেই তাকে চিনতে পারবে। একটু হেঁটে চলো, পথে যেতে যেতে সব কথা বলবো। আমি কোনো দ্বিরুক্তি না করে তাকে অনুসরণ করলাম। নিজের চিন্তায় এতটাই ডুবেছিলাম যে কোনো দিকে হুঁশ ছিল না। চীনা বাজারের মোড়ে এসে তার কথায় আমার চমক ভাঙল। চুপ করে চোখে দেখে যাও, কানে শুনে যাও, ভুলেও কথা বলো না, আর যাই ঘটুক না কেন অবাক হয়েও না, কেমন? আচ্ছা, ঠিক আছে। চীনা বাজারের ভেতরে গিয়ে আমরা একটা ছাতার দোকানে ঢুকলাম। আসুন আসুন, বলুন কি চাই? আমার একটা রূপার হাতলওয়ালা রেশমি ছাতা চাই। দোকানদার নানা রকম ছাতা দেখাতে লাগলো, কিন্তু তার একটা ছাতাও পছন্দ হলো না। আমার মনে হলো আদৌ তার ছাতা নেওয়ার কোনো ইচ্ছে নেই, তা না হলে ঠিকই এতক্ষণে ছাতা পছন্দ হয়ে যেত। একটু পরে বুঝলাম আমার সন্দেহই ঠিক। গিরিজাবাবু ছাতা দেখার ফাঁকে কথায় কথায় রামগোপালের দোকান সম্পর্কে এবং তার ব্যাপারে নানা খোঁজ খবর জেনে নিল। তারপর যখন বুঝল যে দোকানদারের কাছে আর নতুন কোনো খবর পাওয়া যাবে না, তখন দোকানদারকে বলল, আচ্ছা, কাল আমি একটা নমুনা দিয়ে যাব, ঠিক সেই রকম তৈরি করে দেবেন, কেমন? আপনি যেমন বলবেন তেমনই হবে। আপনার পছন্দ না হলে আমাদের দাম দিতে হবে না। আচ্ছা, আজ তাহলে আসি। তারপর আমরা আরও 4-5টা দোকানে ঢুকে কিছু কিছু খবর জোগাড় করলাম। মোটামুটি সকলেরই মত রামগোপাল সৎচরিত্র, পরিশ্রমী এবং বিনয়ী লোক, কিন্তু দোষের মধ্যে তার দোকানটা ভালো চলতো না। তার কারণ হিসেবে সকলেই বলল, ও দোকানটার মাটির দোষ আছে বাবু। আরো 3-4টে দোকানদার ওখানে ওই একই কারণে ক্ষতিগ্রস্ত হয়ে দোকান তুলে দিতে বাধ্য হয়েছে। তারপর তার সাথে তার স্ত্রীর ব্যবহারের ব্যাপারে জানতে চাওয়ায় সবাই বলল, রামগোপাল ও মৃণালিনীকে খুব ভালোবাসে। এরপর খুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানা যায় সে খুনি না, সে নির্দোষ। পুলিশ ভুল করে তাকে গ্রেপ্তার করেছে। দেখবেন খুব শিগগিরই তাকে ছেড়ে দেবে। আচ্ছা, ওনার স্ত্রী কেমন মহিলা? তার চালচলন খুব শৌখিন, সে একটু বেশিই বিলাসিনী। তাদের অবস্থার তুলনায় তার চালচলন বেশ উঁচু মানের ছিল। সেও তার স্বামীকে খুব ভালোবাসে, আর চরিত্র খুব ভালো। সে বরাবরই নতুন দামি জামা কাপড় পরেই বাইরে বেরোয়। ধন্যবাদ, আজ আসছি। রাস্তায় নেমে গিরিজাবাবু আমাকে বলল, তার চরিত্রের বিরুদ্ধে কি কেউই কোনো কথা বলল না জগদীশ? আমি তার কথার কি উত্তর দেব খুঁজে পেলাম না। আমার মনে হলো
যোগেন্দ্র সিংয়ের চাকর যা বলেছিল তার সাথে এদের কথায় আকাশ পাতাল তফাৎ। কথা বলতে বলতে আমরা রামগোপালের দোকানের সামনে এসে পড়লাম। একটা সাইনবোর্ডে রামগোপাল সিংহ অ্যান্ড কোং আসল কেমিক্যাল স্বর্ণের দোকান কথাটা লেখা রয়েছে। বাইরে থেকে দেখতে দোকানটা বড় একটা মন্দ নয়। সামনে দিয়ে 4-5 বার যাতায়াত করার পর গিরিজাবাবু বলল, চলো ভেতরে যাওয়া যাক। আমরা রাস্তা পেরিয়ে দোকানের ভেতরে ঢুকলাম। একজন লম্বা চুলওয়ালা অদ্ভুত পাগলাটে গোছের চাকর দরজার সামনে বসেছিল। আমাদের দেখে জানতে চাইল, কি চান মশাই? রামগোপালের স্ত্রী এখানে আছেন? হ্যাঁ, তিনি ওই ঘরেই আছেন। আমি এখনই গিয়ে খবর দিচ্ছি। আর বলতে হবে না, তিনি যখন এখানেই আছেন তখন আমরা নিজেই গিয়ে সাক্ষাৎ করে নেব। আমরা চাকরের বলা ঘরটার দিকে এগিয়ে গেলাম। চাকরটা পাগলাটে নয়, তবে খুবই সহজ সরল। আমার দৃঢ় বিশ্বাস ছিল এই সাক্ষাতে কিছু না কিছু রহস্যভেদ হবেই, এবং তার জন্য আমি এতটাই উত্তেজিত হয়ে পড়েছিলাম যে কিছুতেই তা সংবরণ করতে পারছিলাম না। কিছু দূর এগোনোর পর আমরা দোকানের শেষের দিকে একটা ঘরের সামনে এসে উপস্থিত হলাম। ঘরটা মাঝারি রকমের, মূল্যবান সুন্দর আসবাবপত্রে ভরা থাকলেও সাজানো গোছানো বলা চলে না। একদিকে একটা দেরাজ, তারই পাশে আরাম চেয়ারে একজন নারী মূর্তি শুয়ে কি যেন একটা দলিল দেখছিলেন। বুঝলাম তিনি মৃণালিনী দেবী। ভদ্রমহিলা সত্যিই খুব সুন্দরী। আমি বুঝতে পারলাম না যে এমন একজন সুন্দরী স্ত্রী কি করে কাউকে হত্যা করার জন্য তার স্বামীকে উৎসাহিত করতে পারে। আমাদের দেখে তিনি দ্রুত ধড়ফড় করে চেয়ারে উঠে বসলেন। কি চান আপনারা? আমাদের পুলিশ পাঠিয়েছে। আমি একজন গোয়েন্দা। বিশ্বাস করুন, আমার স্বামী নির্দোষ। আমার স্বামী নির্দোষ। তার কান্না শুনে একটা কালো কুকুর চিৎকার করতে করতে আমাদের দিকে আক্রমণ করতে এলো। যা বাঘা যা, এরা আমাদের কোনো ক্ষতি করবে না। সত্যি আমরা আপনার কোনো ক্ষতি করব না। আমরা আপনাকে গ্রেপ্তার করার জন্য এখানে আসিনি। আজ সকালে আমি এই সমনখানা পেয়েছি। আমাকে আজ বেলা 12টার সময় করোনার কোর্টে উপস্থিত হওয়ার আজ্ঞা দেওয়া হয়েছে। আচ্ছা, আপনি কি এমন কোনো প্রমাণ দিতে পারবেন না যাতে আপনার স্বামীর নির্দোষিতা প্রমাণ করতে পারা যায়? আমাকে আপনাদের শত্রু ভাববেন না। আমরা দোষীর জম এবং নির্দোষীর পরম বন্ধু। আমার একমাত্র উদ্দেশ্য এবং কর্তব্য এ ব্যাপারে সত্যের উদ্ঘাটন করা। অতএব আমাকে এ ব্যাপারে আপনার যথাসাধ্য সাহায্য করতে হবে। যদি আপনার স্বামী নির্দোষী হন তাহলে আমি তার নির্দোষিতা প্রমাণের জন্য যথাসাধ্য চেষ্টা করব। সুতরাং আমি যা জিজ্ঞাসা করব আশা করি আপনি তার ঠিকঠাক সোজা উত্তর দেবেন। আগে বসুন, তারপর কি প্রশ্ন করবেন করুন। হ্যাঁ, আপনি বোধহয় জানতে পেরেছেন যে যোগেনবাবু রাত্রি 9টার পর খুন হন। আমি তাই শুনেছি। আচ্ছা বলুন দেখি, রাত্রি 9টা থেকে 12টা পর্যন্ত রামগোপালবাবু কোথায় ছিলেন? হায় ঈশ্বর! ক্ষমা করবেন, আপনি বোধহয় নিশ্চয়ই বলতে পারবেন পরশু সন্ধ্যার পর আপনার স্বামী বাড়িতে ছিলেন কিনা। সেদিন সন্ধ্যার পর আমার স্বামী বাড়িতে ছিলেন না। বলতে পারবেন কি তিনি কোথায় গেছিলেন? হ্যাঁ, আমাদের একজন কর্মচারী জোড়াসাঁকোয় থাকে। একটা আতরদান আর গোলাপদানি মুক্তা বসানোর জন্য তাকে দেওয়া হয়। কাজটা খুবই জরুরি ছিল। পরশু সন্ধ্যার সময় কারিগর কাজটা দিয়ে যাবে বলেছিল। খেতে বসে আমার স্বামী বললেন, কই গো, সে তো এখনো এলো না। আমি একবার দেখে আসি সে কি করছে, বুঝলে? তারপর তিনি খাওয়া দাওয়া করে রাত্রি 9টার সময় বেরিয়ে গেলেন। তাহলে বোধহয় আপনাদের সেই কর্মচারীকে জিজ্ঞাসা করলেই জানতে পারবো রামগোপালবাবু তার কাছে গেছিলেন কিনা। দুর্ভাগ্যের বিষয়, আপনি জানতে পারবেন না। কেন? কারণ তখন সে বাড়িতে ছিল না। আমার স্বামী তার দেখাই পাননি। কিন্তু বোধহয় সেই বাড়ির চাকর বলতে পারবে রামগোপালবাবু সেখানে ছিলেন কিনা। না মশাই, যে বাড়িতে সে থাকে সেখানে তার চাকর বাকর কেউই ছিল না। আচ্ছা, রামগোপালবাবু বাড়ি ফিরেছিলেন কখন? প্রায় রাত্রি দ্বিপ্রহরে। তাহলে তিনি অনেক রাত্রেই বাড়ি ফিরেছিলেন। হ্যাঁ নিশ্চয়ই। আমি তাকে কারণ জিজ্ঞাসা করতে তিনি বলেছিলেন গাড়ি না পাওয়ায় তাকে হেঁটে আসতে হয়েছিল।
তিনি মনে হয় মদ খেয়েছিলেন। আমি তার কাছ থেকে মদের গন্ধও পেয়েছিলাম। আপনার স্বামীকে তখন কেমন দেখাচ্ছিল? একটু রেগেই ছিলেন মনে হয়, কিন্তু সেটাই স্বাভাবিক। তখন তার বেশভূষা কেমন ছিল? যে বেশে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই বেশেই ছিলেন। আপনি তাহলে তার হাবভাবে বা পোশাকে আশাকে কোনো বিশেষত্ব দেখতে পাননি? আগে না। রামগোপাল বাবুর বিরুদ্ধে যা প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে যে তিনিই দোষী সে বিষয়ে আর সন্দেহ নেই। কিন্তু এই মৃণালিনী দেবী বাইরে যতই দুঃখ শোক প্রকাশ করুন না কেন, অন্তরে যে তিনি খুশি হয়েছেন সেটা যেন তার চোখে ঝিলিক দিচ্ছে। তবে ইনি কি হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধিনী নাকি, এমন ভাবনা আমার মনে আগেও এসেছিল। কিন্তু এখন মৃণালিনী দেবীর ভাব দেখে সেই সন্দেহ আরও দৃঢ় হলো। আমি আর নিজেকে স্থির রাখতে পারলাম না। জিজ্ঞেস করলাম, আচ্ছা, যে রাত্রে যোগেনবাবু খুন হন সে রাত্রে আপনি কোথায় ছিলেন? জগদীশ, আচ্ছা মৃণালিনী দেবী, এই মাত্র না আপনি বলছিলেন যে আপনাদের কারবার ঠিকঠাক চলছিল না? আগে হ্যাঁ। তো এই টানাটানির বাজারে আপনার স্বামীকে নিশ্চয়ই বড় কষ্টে পড়তে হয়েছিল। বিশেষত আপনার সুখ স্বাচ্ছন্দ্য রক্ষার জন্য তাকে বড়ই ব্যস্ত হতে হয়েছিল, তাই না? এসব আপনি কি বলছেন? আমি শপথ করে বলতে পারি আমার স্বামী নির্দোষ। তাহলে রামগোপাল বাবু যে নিজের দোষ স্বীকার করেছেন সে সম্বন্ধে আপনার মত কি? আপনারা আমার স্বামীকে হঠাৎ করে এত বড় একটা খুনের অপরাধী হিসেবে গ্রেপ্তার করলেন, সেজন্য তিনি ভয় পেয়ে অথবা নিরাশ হয়ে নিজের দোষ স্বীকার করেছেন। নিশ্চয়ই সে সময় তার মন স্থির ছিল না। হ্যাঁ, এই কথা না হয় স্বীকার করলাম, কিন্তু তারপর হাজতে একটা রাত্রি কেটে গেছে, তবু তো তিনি নিজের দোষ স্বীকার করতে ছাড়েননি। হা ভগবান, তিনি তবে নিশ্চয়ই পাগল হয়ে গেছেন। এই মহিলা ভীষণ সন্দেহজনক। যদি রামগোপাল বাবু খুন নাও করে থাকেন, যে আসল খুনি উনি নিশ্চয়ই তাকে জানেন। আমি এই বাড়িটা একটু খানা তল্লাশি করতে চাই। স্বচ্ছন্দে করুন, আমরা এই কটা ঘরই ভাড়া নিয়েছি। এই নিন তাদের চাবি। গিরিজাবাবু তখনই চাবি নিয়ে তল্লাশি আরম্ভ করে দিল। দোকান ঘর এবং শোবার ঘর দুটো ভালো করে দেখতে লাগলো সে। দেখা শেষ হলে ওপরের ঘর দুটোও দেখতে চাইল। বিনা বাক্য ব্যয়ে মৃণালিনী দেবী নিজেই আমাদের পথ দেখিয়ে নিয়ে চললেন। নিজেই ঘর দুটির তালা খুলে দিলেন। ঘর দুটো ছোট এবং অপরিষ্কার, ছাদে মাকড়সার জালে ভর্তি। এক কোণে একটা মদের পিপে পড়ে রয়েছে। তা দেখে গিরিজাবাবু উৎসাহের সাথে খোঁজ আরম্ভ করল, কিন্তু সেই গালার শিলমোহরযুক্ত ছিপির সাথে মিল পাওয়া গেল না। কই, কিছুই তো পাওয়া গেল না জগদীশ। চলো আরেকবার নিচে যাই। আমি আগে আগে নেমে এলাম এবং কোণের ঘরের দরজা খোলা মাত্র একটা কুকুর বিকট চিৎকার করে আমার দিকে তেড়ে এলো। বাঘা, বাঘা। কিন্তু মৃণালিনী দেবীর ইশারায় সে আবার শান্ত হয়ে গেল। এই সেই বাঘা? আগে হ্যাঁ। কি ভয়ানক! কিন্তু বাঘা বড় প্রভু ভক্ত, চোরের ভয়ে আমাদের এই কুকুর রাখতে হয়েছে। বাঘা, বাঘা, এসো এসো এসো। না মশাই, ও কিছুতেই আপনার কাছে আসবে না। আমার আর আমার স্বামীর ডাক ছাড়াও কারো কাছে যায় না। আচ্ছা বলুন তো, সেই খুনের রাত্রে আপনার ওই প্রভুভক্ত কুকুরটি কোথায় ছিল? হ্যাঁ, আমি ঠিক বলতে পারবো না, আমার মনে নেই। বোধহয় আপনার স্বামীর সঙ্গে গিয়েছিল। জগদীশ, চলো এবার আমরা বেরোই। আজ ওনাকে করোনার কোর্টে যেতে হবে। মৃণালিনী দেবী, আজ তাহলে আসি। সেখান থেকে বেরিয়ে আমরা একটা হোটেলে ঢুকলাম। খিদে পেয়ে গিয়েছিল, কিছু খাওয়া দাওয়া করা হলো। তারপর আমরা পরামর্শ শুরু করলাম। দেখুন গিরিজাবাবু, মৃণালিনী দেবী যে সে রাত্রে বাড়ির বাইরে বেরোননি তা মোটামুটি নিশ্চিত। এতে বোঝা যাচ্ছে যে তিনি ওই ঘটনার সাথে প্রকাশ্যভাবে যুক্ত নন। কিন্তু তিনি যে গোপনে এর সঙ্গে যুক্ত নেই তাই বা কি করে বিশ্বাস করা যায়?
আমার সম্পূর্ণ বিশ্বাস যে উনি এই হত্যাকাণ্ডের ব্যাপারে নিশ্চয়ই কিছু না কিছু জানেন এবং হত্যাকারীকেও চেনেন। তাহলে এখন প্রশ্ন হলো, আসল হত্যাকারী কে? হত্যাকারী এমন কেউ হবে যাকে বাঘা ঠিক তার প্রভু বা মালকিনের মতোই দেখে এবং তাদের মতোই হুকুম পালন করে। আমার বিশ্বাস যে বাঘা আরও একটি লোকের আজ্ঞা পালন করে। তাহলে নিশ্চয়ই সেই লোকটা মাঝে মধ্যে নয়, প্রায়ই রামগোপালবাবুর দোকানে আসতো। এখন জানতে হবে সেই লোকটি কে, যে রামগোপালবাবু ও মৃণালিনী দেবী কিংবা অন্তত মৃণালিনী দেবীর পরিচিত ছিল। অথচ হত্যাকাণ্ডটা এমনভাবে সাজানো হয়েছে যাতে রামগোপাল বাবুর কাঁধেই সম্পূর্ণ দোষটা পড়ে। তাহলে এই হত্যাকারী নিশ্চয়ই রামগোপাল বাবুর একজন ঘোরতর শত্রু এবং মৃণালিনী দেবীর প্রাণের বন্ধু। মৃণালিনী দেবী তার নাম জানেন কিন্তু প্রকাশ করছেন না। এ থেকে অনুমান করা যায় যে মৃণালিনী দেবীর একজন ভালোবাসার মানুষ আছে, আর সেই আসল হত্যাকারী। যদিও রামগোপালবাবু নিজেকে দোষী বলে স্বীকার করেছেন, কিন্তু বাস্তবে তিনি নির্দোষ। হ্যাঁ, আর মৃণালিনী দেবীর প্ররোচনাতেই এই হত্যাকাণ্ডটি ঘটেছে। হত্যাকারীর উদ্দেশ্য কোনো রকমে রামগোপাল বাবুর ঘাড়ে দোষটি চাপিয়ে তাকে ইহলোক থেকে সরাতে পারলেই দুজনে নির্বিবাদে এই বিপুল ঐশ্বর্য ভোগ করবে। যদি সেটাই সত্যি হয় জগদীশ, তাহলে এখন আমাদের প্রধান কর্তব্য সেই প্রণয় পাত্রের খোঁজ করা। কিন্তু তার খোঁজ পাওয়া যাবে কি উপায়? উপায় 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 তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো আমি কি উপায়ে কাজটা উদ্ধার করি। আর বোধহয় ঘণ্টাখানেক বাদে মৃণালিনী দেবী করোনার কোর্টে যাবেন। আমাদের শুধু সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে। আমরা কিছুক্ষণ দোকানের আশেপাশে ঘোরাঘুরি করতে লাগলাম, যাতে মৃণালিনী দেবী বেরোলে আমাদের চোখে পড়ে। কিছুক্ষণ পরই মৃণালিনী দেবী বেরোলেন, আর আমরাও সুযোগ বুঝে দোকানে ঢুকে পড়লাম। মৃণালিনী এখানে আছেন? আগে না মশাই, তিনি এইমাত্র বেরিয়ে গেলেন। না, কখনো হতে পারে না। তুমি নিশ্চয়ই আমাদের মিথ্যে কথা বলছো। তিনি নিশ্চয়ই ভেতরে আছেন। আগে না মশাই, আপনার যদি বিশ্বাস না হয় আপনি ভেতরে গিয়ে দেখুন। আচ্ছা, আমার মনে হয় তুমি একটা সাহায্য করতে পারবে। মৃণালিনী আজ যে লোকটির সঙ্গে আমাকে দেখা করতে বলেছিলেন তার ঠিকানাটা আমি ভুলে গেছি। তুমি বোধহয় সেই লোকটির ঠিকানাটা আমায় বলতে পারবে। কার ঠিকানা বলুন দেখি? নামটা, আরে তুমি তাকে জানো? এই তার নামটাও বোধহয় ভুলে গেছি। যাক, তুমি তার নামটা ঠিক বলতে পারবে বটে। আরে, যার সঙ্গে বাঘা প্রায়ই বেড়াতে যেত। ও, আপনি সাতকড়ি বাবুর কথা বলছেন? আরে হ্যাঁ, সেই সাতকড়ি বাবু। আচ্ছা বলো দেখি, সে কি কাজ করতো? তিনি আমার মনিবের দোকানের বড় কারিগর। সব বড় বড় কাজ তো প্রায় তিনিই করেন। তার বাড়ির ঠিকানাটা বোধহয় বলতে পারবে? হ্যাঁ। অনেক ধন্যবাদ। এবার ঠিকানাটা বলো, আমরা লিখে নিচ্ছি। এই চাকরটি গিরিজাবাবুকে খবরগুলো দিয়ে যে কত উপকার করলো সে নিজেও জানে না। ঠিকানাটা একটা কাগজে লিখে আমরা বেরিয়ে পড়লাম। চলুন, আর দেরি করে লাভ কি, আমরা এখনই গিয়ে তাকে ধরি। নিশ্চয়ই সেই খুনি। জগদীশ, শুধু হাতে গেলে কোনো কাজই হবে না। গ্রেপ্তারি পরোয়ানা না পেলে ওকে ধরার আমাদের কোনো অধিকার নেই। শিগগিরই চলো, ম্যাজিস্ট্রেটের কাছ থেকে একটা পরোয়ানা বের করে আনি। গিরিজাবাবু আর আমি দ্রুত পুলিশ কোর্টের দিকে ছুটলাম। গিয়ে দেখলাম ম্যাজিস্ট্রেট সাহেব সবে টিফিনে গেছেন। গিরিজাবাবু একজন আর্দালিকে জিজ্ঞেস করল, সাহেব কতক্ষণ টিফিনে গেছেন? প্রায় আধ ঘন্টা। আচ্ছা, এই কার্ডখানা তাকে নিয়ে গিয়ে দাও। আর্দালি গিরিজাবাবুকে চিনত। সে তখনই কার্ড নিয়ে চলে গেল এবং কিছুক্ষণ পরেই ফিরে এলো। আপনাকে সাহেব ডাকছেন। আমরা তখনই সাহেবের কাছে গিয়ে উপস্থিত হলাম। গিরিজাবাবু তাকে সব কিছু বিশ্লেষণ করে বলল, ম্যাজিস্ট্রেট সাহেব, আমাদের এখনই একটা গ্রেপ্তারি পরোয়ানা লাগবে। আপনি যদি মঞ্জুর করার ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। পরোয়ানা পেয়ে গিরিজাবাবু তখনই একটা গাড়ি ভাড়া করল এবং আমরা দুজনে জোড়াসাঁকোতে গিয়ে উপস্থিত হলাম। চাকরটা এখানকার ঠিকানায় দিয়েছিল। আমরা দুজনে
একেবারে সাতকড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। সেটা একটা মেস। দরজায় একজন লোক বসে আছে। সাতকড়ি বাবু কি বাড়িতে আছেন? হ্যাঁ, উপরেই আছেন। উপরে উঠে ওই ডান দিকের ঘরটা বোধহয় এখন কাজ করছেন। আমি আর গিরিজাবাবু দ্রুত উপরে উঠতে গেলাম। হঠাৎ গিরিজাবাবু থমকে গিয়ে পুনরায় ফিরে এলো। তারপর চাকরটাকে জিজ্ঞেস করলো, এই শোনো, তুমি এক বোতল ভালো মদ আনতে পারবে? আচ্ছা থাক, ছেড়ে দাও, তোমাকে আর কষ্ট করতে হবে না। সাতকড়ি বাবু কোথা থেকে মদ আনে জানো? ওই তো জোড়াসাঁকোর মোড়ে যে মদের দোকানটা আছে, সেই দোকানটা থেকেই। আমরা সেই দোকানে গিয়ে উপস্থিত হলাম। এক বোতল বেশ ভালো মদ দাও তো, নীল শিলমোহর করা ছিপিজার সেই মদ দাও। দোকানদারের কাছ থেকে বোতলটা পাওয়ার পর গিরিজাবাবু পকেট থেকে সেই ছিপিটা বের করে বোতলের ছিপির সঙ্গে মিলিয়ে দেখল। দেখা গেল একেবারে ঠিকঠাক মিলেছে। তারপর দাম মিটিয়ে আমরা বেরিয়ে এলাম। এবার আর দেরি করা উচিত নয়। আমরা সোজা সাতকড়ির ঘরে গিয়ে উপস্থিত হলাম। দেখলাম ভেতর থেকে দরজা বন্ধ। একজন সুশ্রী যুবক দরজা খুলল। আমরা তার ঘরে প্রবেশ করলাম। ঘরটা মন্দ নয়। ঘরের একদিকে একটা বড় টেবিল এবং তার উপরে নানা রকম যন্ত্রপাতি সাজানো রয়েছে। সে তখন কাজ করছিল। আপনারা কি চান? আমরা আইন বলে তোমাকে গ্রেপ্তার করতে বাধ্য হলাম। আপনারা পাগল নাকি? আমি কি করেছি যে আমাকে গ্রেপ্তার করবেন? তোমার সব কর্মকাণ্ড আমরা জানতে পেরেছি হে সাতকড়ি। তুমি যখন যোগেনবাবুকে খুন করে পালাও, তখন তোমাকে সেই বৃদ্ধ দারোয়ানটা চিনতে পেরেছিল, আর এই ছিপিটায় তুমি ছুরিখানা গেঁথে নিয়ে গিয়েছিলে। আমি এ ব্যাপারে কিছুই জানি না। আমি সম্পূর্ণ নির্দোষ। ঠিক আছে, ওসব কথা তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে বলো। এমনিতেও বলে লাভ হবে না, মৃণালিনী সবই স্বীকার করেছে। অসম্ভব, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। হো, তাহলে তুমি একাই সব কিছু করেছো? জগদেশ, দেখো তো এই টেবিলটার ড্রয়ারগুলো ভালো করে, কোনো কিছু আছে কিনা। আমি টেবিলের দিকে এগিয়ে গেলাম। সাতকড়ি আমার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বেশ সাবধানে ড্রয়ারগুলো তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম। 3 নম্বর ড্রয়ারে মৃণালিনীর লেখা অনেকগুলো প্রেমপত্র এবং তার একখানা ফটো পেলাম। আমাদের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল। মৃণালিনী যে অতি গোপনে সাতকড়ির সাথে অবৈধ সম্পর্কে যুক্ত, তাতে আর কোনো সন্দেহ নেই। সাতকড়িও অবস্থা বুঝে তার সমস্ত অপরাধ স্বীকার করল এবং খুনের কারণ কি ও কিভাবে ঘটেছিল সবই আমাদের খুলে বলল। যোগেনবাবুকে খুন করব বলেই আমি রামগোপালের সাহায্যে ওর সাথে আলাপ করি, যাতে যোগেনবাবুকে হত্যা করে রামগোপালের ঘাড়ে আমি দোষটা চাপাতে পারি। তার জন্যই বাঘাকে সঙ্গে নিয়েছিলাম। মৃণালিনীর প্রতি অবৈধ আসক্তি আমাকে যোগেনবাবুকে হত্যা করার জন্য উত্তেজিত করেছিল। এর আরও উদ্দেশ্য ছিল, যোগেনবাবু মরলে ও রামগোপাল দোষী সাব্যস্ত হলে রামগোপালের ফাঁসি হবে নিশ্চয়ই, এবং তখন তার অতুল সম্পত্তি ভোগ দখল করতে কেবলমাত্র মৃণালিনী বাকি থাকবে। ফলে মৃণালিনীর সাথে আমিও সেই সুখের ভোগ দখল করতে পারব। তো তুমি কেমন করে খুন করলে? আমি যখন যোগেনবাবুর বাড়ি যাই, তখন রামগোপালের মতন পোশাক পরেই গিয়েছিলাম। সঙ্গে বাঘাও গিয়েছিল। দারোয়ান আমাকে রামগোপাল বলেই মনে করেছিল। যখন যোগেনবাবুর ঘরে প্রবেশ করি, তখন তিনি মেঝেতে দাঁড়িয়ে কিছু একটা করছিলেন। আমি গিয়ে ছুরিটা একেবারে তার ঘাড়ে বসিয়ে দিলাম। যেমনি আঘাত করলাম, যোগেনবাবু তেমনি মাটিতে লুটিয়ে পড়লেন। তৎক্ষণাৎ তার প্রাণবায়ু বেরিয়ে গেল। আমি আরো 2-4 ঘা দিলাম এবং কিছুক্ষণ পরে আঙুল দিয়ে রাম গো এই কথাটা লিখে বের হলাম। আমি মনে মনে নিশ্চিন্ত হলাম যে রামগোপালের উপরই পুলিশ সন্দেহ করবে এবং তাকে ধরবে। কিন্তু হায়, তখন মনে করিনি যে অধর্মের জয় কখনো হয় না। ভগবান নির্দোষীদের দণ্ডবিধান করেন না। বুঝতে পারিনি আমি। সে যা হোক,
খুন করার সময় তোমার মাথা ঠিক ছিল না। তুমি একটা মহা ভুল করেছিলে। তাড়াতাড়ি করতে গিয়ে যোগেনবাবুর বাম হাতের আঙুল দিয়ে লিখে এসেছিলে। না মশাই, আমি কোনো ভুল কাজ করিনি। আপনারা কি শোনেননি যে যোগেনবাবু বাম হাতের সব কাজ করতেন? আশ্চর্যের বিষয়, গিরিজাবাবু বা পুলিশ সাহেব কারও মনে এই প্রশ্নটি উদয় হয়নি। আমরা আর দেরি না করে অপরাধীকে থানায় নিয়ে গেলাম। পরদিন এই মোকদ্দমা ম্যাজিস্ট্রেটের এজলাসে উঠল। 2-3 দিন শুনানির পরই তিনি মোকদ্দমাটি দায়রায় চালান করলেন। মহামান্য হাইকোর্টের বিচারে সাতকড়ির ফাঁসির আদেশ হল। মৃণালিনী দেবী হত্যাকাণ্ডে সাহায্য করেছেন বলে অভিযুক্ত হয়েছিলেন বটে, কিন্তু বিচারে তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি। সুতরাং তিনি মুক্তি পেলেন। নির্দোষ রামগোপাল বাবুও জজ সাহেবের সূক্ষ্ম বিচারে মুক্তি লাভ করলেন। বলাই বাহুল্য, রামগোপাল বাবুর মুক্তিতে সকলেই সুখী হলেন। এতক্ষণ আপনি শুনছিলেন অমূল্যচরণ সেনের কাহিনী শোনিত লেখা। গিরিজাবাবুর চরিত্রে শান্তম, জগদীশের ভূমিকায় সায়ন, দারোয়ানের চরিত্রে দীপক, মধুসূদনের ভূমিকায় প্রদীপ্ত, পুলিশের চরিত্রে শুভদীপ, রামগোপালের ভূমিকায় মলয়, ডাক্তার এবং অন্যান্য চরিত্রে সৌরভ, মৃণালিনীর ভূমিকায় মধুশ্রী, সাতকড়ির ভূমিকায় রথিন, যোগেন্দ্রর চরিত্রে অপূর্ব, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।